বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকোস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস! গালি গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কিছু ধারণা পাবেন। তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন, কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন, শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে, তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না, এরা আওয়ামী লীগও না। তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে। এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না।
আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি, জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য। আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রস ফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে ভরা হতো, মানে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কান্নার রোল বসতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই, অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যে 5-6 জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। উপদেষ্টা মাহফুজ আলম কিছুটা বেকায়দায় পড়েছেন। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। কালকে যখন নাকি তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, আমি একটু অবাক হয়েছিলাম। তিনি বলেছিলেন যারা মব জাস্টিস করছে তাদেরকে রেহাই দেওয়া হবে না, এবং তাদেরকে ওই ডেভিল হান্ট সেই আওতায় আনা হবে। সাম্প্রতিক সময় যে সরকার একটু বেকায়দায় পড়েছে, বিশেষ করে 5 তারিখ এবং 6 তারিখের ঘটনায়, সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো মাহফুজ আলম নিজের অবস্থানটাকে একটু আলাদা করতে চেয়েছেন। অনেকে মনে করেন যে এই 3 ছাত্র উপদেষ্টা এবং বাইরের কারোর সম্মিলিত প্রচেষ্টায় 5 এবং 6 তারিখের ঘটনা ঘটে। তো মাহফুজ আলম হয়তো তার সঙ্গে একাত্ম না, সেটা প্রমাণের জন্য একটি বক্তব্য দিয়েছিলেন মব জাস্টিসের বিরুদ্ধে। তো এটা দেখে আমি একটু অবাক হলাম এবং বেশ সাহসী মনে হলো। মাহফুজ আলম ওনারা যেই বেস, তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা একটু উগ্র, একটু ইসলামী, এই সব মিলায় হচ্ছে তাদের মূল ভরসার জায়গা। তো সেখানে যখন মব জাস্টিসের বিরুদ্ধে বলা হয়, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে 5 তারিখ এবং 6 তারিখে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রধান উপদেষ্টা পর্যন্ত বিব্রত। বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, বলেছে যে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, অর্থাৎ একজনের দোষারোপি করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিভাবে এই সব ঘটনা ঘটে একের পরে। তো তার সাথে সুর মিলিয়ে হয়তো মাহফুজ আলম বলেছিলেন, কিন্তু আজকে পরিস্থিতি অনুধাবন করে তিনি তার অবস্থানটা একটু আলাদা করেছেন। আবার সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন, বলছেন যে এটা তিনি সতর্ক করেছেন, তাদেরকে কোনো হুমকি দেননি, হুঁশিয়ারি দেননি, কিন্তু সতর্ক করেছেন। তো খবরটা হচ্ছে এই যুগান্তরের ব্যাখ্যাটা দেখছে এইভাবে যে কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন, তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। সোমবার এক ফেসবুক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। তো তার সেই পোস্টে তৌহিদি জনতার উদ্দেশ্য বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি। তবে সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সেই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। মঙ্গলবার রাত 9:42 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেষ্টা লিখেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি।
কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। আবার বলি, খুবই গুরুত্বপূর্ণ, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে অভ্যুত্থানের ভূমিকা রেখে সকল নাগরিকের মতো আপনারা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। এটা আমি মনে করি গঠনমূলক একটা চমৎকার বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন, যে এটা তো আসলে ভালোভাবে হয়নি। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি 5 তারিখ 6 তারিখের যে ঘটনা, 35টা জেলায় যেভাবে ভাঙচুর, বুলডোজার চালানো হলো বিভিন্ন স্থাপনার উপরে, বিশেষ করে আওয়ামী লীগের সম্পত্তির উপর, প্রধান উপদেষ্টা নিজে বলতে বাধ্য হয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না। তিনি বলেন, মাহফুজ আলম, যে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি। যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের উদ্দেশ্যেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানিয়ে মাহফুজ যোগ করেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। তা আমার তো মনে হয় ভালো। তৌহিদি জনতার নামে আমি যেখানে সেখানে বাংলা একাডেমিতে যেই পরিস্থিতি তৈরি করব, তারপরে বুলডোজার চালাবো, ভাঙচুর করবো, এটা তো হইতে পারে না। মেয়েদের খেলার উপরে আমি বিধিনিষেধ দেবো, মডেলদের শোরুম করবে সেখানে আমি বাধা দেবো, এগুলি তো চলবে না। তারপরে মাজারে আক্রমণ করব, সেগুলি তো চলবে না। তাই মনে করি মাহফুজ আলমের এই বক্তব্যটা ভালো, এবং তিনি হয়তো তার অবস্থানটা কিছুটা খুব দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। দর্শক, বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে, তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকোস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনুস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামী সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? গ্রামে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার হাতলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি? সেটা আজ থেকে প্রমাণ হবে, কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি, ইনশাআল্লাহ। তোরা পালাতে পারবি না। আওয়ামী লীগের দোসর, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ 84 জন পুলিশ কর্মকর্তার নাম পাঠানো হচ্ছে ইন্টারপোলে। ইতিমধ্যে এই 84 জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা সরকার প্রস্তুত করেছে। আপনারা জানেন, সুখে থাকতে ভূতে কিলায় একটি কথা আছে। বাংলাদেশে 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে সেই খুনিরা আবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সেখান থেকে বাংলাদেশে আবারও নতুন করে গণহত্যা, সন্ত্রাস, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকার্যক্রম শুরু করতে চেয়েছিল। তারা জুমের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নতুন করে বিতর্কিত করতে চাচ্ছে, প্রশাসনকে বিতর্কিত করতে চাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রায় 90% পুলিশ এবং প্রশাসনের লোক প্রস্তুত আছে আওয়ামী লীগ যে কোনো সময় রাস্তায় নামলে তাদের সামনে তারা নেমে তারপরে তাদেরকে সাহায্য করবে। এবং সেটার মূল নায়ক ছিলেন এই বেনজির আহমেদ। এই বর্তমান 84 জন অফিসার, তার মধ্যে অন্যতম অফিসার হচ্ছে বেনজির আহমেদ, হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার, আমাদের ডিবির হারুন সাহেব যিনি অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা, আপনারা জানেন, সেই হারুনুর রশিদ, বিপ্লব কুমার পোদ্দার, তার নাম আপনারা শুনেছেন, বিপ্লব কুমার পোদ্দার, প্রলয় কুমার, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ আলী ভুইয়া, মনোজ কুমার পোদ্দার, বিতর্কিত একজন অফিসার আপনি নাম শুনেছেন। এভাবে করে এম খোরশেদ হোসেন, ব্যারিস্টার হারুনুর রশিদ, হাফিজ আক্তার, আসাদুজ্জামান সহ বেশিরভাগ এই 84 জন পুলিশ কর্মকর্তার মধ্যে যারা বিভিন্ন জেলা সুপার ছিলেন, পুলিশ সুপার ছিলেন, তাদেরকে এই তালিকায় সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের এই নাম এখন ইন্টারপোলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইন্টারপোলে নামটা যাওয়ার সাথে সাথে টের পাবে কত ধানে কত চাল, এবং কোনো জায়গায় পৃথিবীর কোনো প্রান্তে লুকিয়ে থাকার আর কোনো স্থান এদের থাকবে না। এরা বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, বাড়িতে, আওয়ামী লীগের নেতার বাড়ি, বিদেশের কোনো আরামায়েশে, সে তুরস্ক হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, কোনো রাষ্ট্রেই এরা লুকিয়ে থাকার কোনো স্থান হবে না। আমি সরকারকে
কেন ধন্যবাদ জানাচ্ছি? এই কারণেই ধন্যবাদ জানাচ্ছি, যারা ডেভিল তাদেরকে আমাদের শনাক্ত করে তাদের বিচার করা উচিত, তাদের পাসপোর্ট বাতিল করা উচিত, তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা আর যাতে কোনোদিন দাবি করে অত্যাচার করতে না পারে সে ব্যাপারে সতর্কতা। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলে এই ভিডিও ফুটেজগুলো দেখেছেন। এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।